সময়টা ছিল দুপুরের ঠিক পরেই বারাণসীর এক ব্যস্ত থানা। দারোগাবাবু নিজের টেবিলে বসে ফাইলের কাজ করছিলেন, কিন্তু হঠাৎ করেই টেবিলের উপরে রাখা ল্যান্ড ফোনটা সজোরে বেজে উঠল। দারোগাবাবু ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে একটা ব্যক্তির খুব আতঙ্কিত আর ছটফট করা গলা শোনা গেল। লোকটা ফোনে খুব জরুরি একটা কথা বলতে চাইছিল। এরপর পুলিশ ফোনের কথায় অতটা গুরুত্ব না দিয়ে তাকে সরাসরি থানায় চলে আসতে বলে। তারপর কিছুক্ষণ কাটতেই থানায় এসে হাজির হয় আনুমানিক 30 থেকে 35 বছর বয়সী এক যুবক, যার নাম রাজু। রাজুর চোখে মুখে তখন দুশ্চিন্তার ছাপ স্পষ্ট, এজন্য সে কথাটাও ঠিকমতো গুছিয়ে বলতে পারছিল না। এরপরে দারোগাবাবু তাকে বসতে বললেন। এরপর রাজু কাঁপা কাঁপা গলায় জানায় যে তার স্ত্রী আর তার 3 বছরের ছোট্ট মেয়েটিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। রাজু পুলিশকে জানায় যে তার স্ত্রী গত 3 দিন আগে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার নাম করে ঘর থেকে বার হয়েছে, কিন্তু আজ সকালে সে যখন ফোন করে তারপর থেকেই তার স্ত্রীর ফোন সুইচ অফ বলছে। রাজুর এই কথা শুনে দারোগাবাবু তার লেখাটা থামিয়ে দিলেন। তখন তার কপালে একটা চিন্তার ভাঁজও পড়ে যায়, কারণ একজন স্বামী তার স্ত্রীর খোঁজ নিচ্ছে পুরো 3 দিন পরে। পুলিশ তখন রাজুর চোখের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে শুরু করল, একটা মানুষ তার স্ত্রী আর ছোট বাচ্চা ঘর থেকে যাওয়ার 3 দিন পরে কেন সে ফোন করতে যাবে? এই 3 দিন কি তাদের মধ্যে কোনো যোগাযোগ ছিল না, নাকি ইচ্ছা করেই এই 3 দিন চুপচাপ বসেছিল সে? পুলিশের মনে এই প্রশ্নটা তখন বড় হয়ে দেখা দিল যে একজন দায়িত্বশীল স্বামী কি তার পরিবারের খোঁজ নিতে এত দেরি করতে পারে? রাজুর এই অসংলগ্ন কথা আর অদ্ভুত আচরণের উপর ভিত্তি করেই পুলিশ শেষ পর্যন্ত একটি নিখোঁজ ডায়েরি বা মিসিং রিপোর্ট লিখে নেয়। তারপর রাজুর দেওয়া সেই ছবি নিয়ে আশেপাশের সমস্ত থানায় ওই খবর পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু রাজুর এই 3 দিনের নীরবতা কি শুধুই একটা ভুল, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো ভয়ঙ্কর সত্যি? পুলিশের মনে তখন রাজুকে নিয়ে সন্দেহের দানাটা আরো শক্ত হয়ে বসলো। এরপর শুরু হলো এক রহস্যময় তদন্ত। আর এভাবেই একে একে ঠিক বেশ কয়েকটা দিন কেটে যায়। রাজু থানায় ডায়েরি করার পর 10 থেকে 15 দিন এভাবেই পার হয়ে যায়, কিন্তু রাজুর স্ত্রী অঞ্জলি আর তার 3 বছরের ছোট্ট মেয়ে কাব্যর কোনো হদিশ পাওয়া গেল না। পুলিশ চারিদিকে খোঁজ খবর নেওয়া সত্ত্বেও এই রহস্যের কোনো জট খুলছিল না। বারাণসী পুলিশের কাছেও তখনও পর্যন্ত কোনো জোরালো সূত্র ছিল না। তারপর আসে সেই দিনটি, 17 সেপ্টেম্বর 2025। সময়টা তখন সকালবেলার দিকে। রাজস্থানের আজমির শহরের আনাসাগর ঝিলের ধারের রাস্তা দিয়ে প্রতিদিনের মতোই কিছু মানুষ হাঁটাহাঁটি করছিলেন। চারপাশটা তখন বেশ শান্ত ছিল, কিন্তু হঠাৎ করেই একজনার চোখ গিয়ে পড়ে ঝিলের স্থির জলের উপর। আবর্জনার স্তূপের মাঝে অদ্ভুত একটা কিছু ভাসতে দেখে তিনি থমকে দাঁড়ালেন। এরপর কৌতূহলবশত তিনি একটু কাছে যেতেই তার চোখ সেখানেই আটকে গেল। তিনি তখন বুঝতে পারলেন এটি কোনো বস্তু নয়, বরং একটা মানুষের শরীর। তখন তিনি দেরি না করে চিৎকার করে বাকিদের ডাকতে শুরু করলেন। মুহূর্তের মধ্যেই সেখানে লোক জমে যায়। এরপর তারা দেরি না করে স্থানীয় পুলিশ স্টেশনে খবর পাঠিয়ে দেয়। খবর পাওয়া মাত্রই পুলিশের গাড়ি সেখানে পৌঁছে যায় এবং পুলিশ আসা মাত্রই পুরো এলাকাটি ঘিরে ফেলে। তারপর জল থেকে সেই নিথর দেহটি উপরে তুলে আনা হলো। ডাঙায় তোলার পর দেখা গেল ওটা ছিল মাত্র 3 বছরের এক ছোট্ট ফুটফুট বাচ্চা। পুলিশ তখনই বাচ্চাটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। কিন্তু সেই মুহূর্তে পুলিশের কাছে বাচ্চাটির পরিচয় জানার মতো কোনো প্রমাণ বা সূত্র ছিল না। এজন্য পুলিশ কোনো ঝুঁকি না নিয়ে বাচ্চাটির ছবি তুলে আশেপাশের সমস্ত থানায় পাঠিয়ে দেয়। এই খবর আর ছবি যখন বারাণসীর পুলিশের কাছে পৌঁছালো, তারা সাথে সাথেই রাজুর সাথে যোগাযোগ করলো, যে রাজুর কথা একটু আগেই আমি আপনাদেরকে বলছিলাম। এরপর রাজুকে থানায় ডেকে এনে ভিডিও কলের মাধ্যমে সেই নিথর দেহটি দেখানো হলো। ফোনের স্ক্রিনে নিজের মেয়ের ওই নিথর দেহ দেখে রাজুর পায়ের তলার মাটি সরে যায় এবং সে একদম হতভম্ব হয়ে পড়ে। তারপর সে এক মুহূর্ত দেরি না করে সেই ঠিকানা অনুযায়ী রাজস্থানের উদ্দেশ্যে রওনা দেয়। রাজুর মনে তখন একটাই হাহাকার, যে মেয়ে আর স্ত্রীকে সে এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছিল, তারা বারাণসী থেকে এত দূরে আজমিরে কিভাবে পৌঁছালো, আর তার স্ত্রীর বা কি হলো। এরপর রাজু যখন রাজস্থানের আজমিরে গিয়ে পৌঁছালো, কিন্তু সেখানে পৌঁছে রাজু যা দেখল তাতে তার চোখ কপালে উঠল। সে দেখতে পেল তার স্ত্রী অঞ্জলি আগে থেকেই সেখানে উপস্থিত আছে।
এরপরে পুলিশের কাছ থেকে সে জানতে পারে যে অঞ্জলি নাকি এই থানায় এসে বাচ্চার জন্য একটা নিখোঁজ ডায়েরি দায়ের করেছিল। এরপর যখন রাজু আর অঞ্জলিকে পুলিশের সামনে একসঙ্গে বসানো হলো, তখন পুলিশ একটা অদ্ভুত জিনিস খেয়াল করল। যদিও তারা দুজনেই বাচ্চার জন্য কান্নাকাটি করছিল, কিন্তু তাদের আচরণ দেখে মনে হচ্ছিল তারা যেন একে অপরকে চেনেই না। তারা দুজন আলাদা আলাদাভাবে বসেছিল এবং কেউ কারোর দিকে তাকাচ্ছিল না। তাদের এই অস্বাভাবিক আচরণ দেখে পুলিশের মনে একটা খটকা লাগলো। অফিসাররা বুঝতে পারলো যে এই স্বামী স্ত্রীর ভেতরে নিশ্চয়ই কোনো বড় ঝামেলা রয়েছে, কিন্তু সেই মুহূর্তে পরিস্থিতির গুরুত্ব বুঝে পুলিশ তখন কোনো কিছুই বলল না। এরপরে রাজু একসময় সাহস করে অঞ্জলিকে জিজ্ঞাসা করে যে এসব কিভাবে হলো। তখন অঞ্জলি কান্না ভেজা গলায় জানালো যে গত 2 দিন ধরে সে তার বাচ্চাকে খুঁজে পাচ্ছে না। সে বলে যে সে ওই বাচ্চাকে নিয়ে ওই ঝিলের দিকে ঘুরতে গিয়েছিল এবং সেখান থেকেই নাকি বাচ্চাটা হুট করে হারিয়ে যায়। এরপরে পুলিশ যখন তার সমস্ত আইনি কাজ শেষ করে, তখন বাচ্চাটির নিথর দেহ রাজু আর অঞ্জলির হাতে তুলে দেয়। তারপর ধর্মীয় নিয়ম মেনে বাচ্চাটির শেষকৃত্য বা সৎকার সম্পন্ন করা হয়। এই পুরো সময়টা রাজু আর অঞ্জলির ভিতরে কোনো কথা হলো না। অবশ্য রাজুর সাথে তার স্ত্রীর সম্পর্কটা আগে থেকেই খুব একটা ভালো ছিল না, তাই সে আর কথা না বাড়িয়ে একা বাড়ি ফিরে আসার কথা ভাবছিল। কিন্তু রাজুর মনের ভিতরে একটা খটকা বারবার কাজ করছিল। অঞ্জলির কথাগুলো তার কাছে মোটেও বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছিল। এজন্য সে শেষ পর্যন্ত আবার পুলিশের দ্বারস্থ হল। সে অফিসারদের হাত জোড় করে অনুরোধ করে যে তার মেয়ের সাথে আসলে ওই রাতে কি ঘটেছিল সেটা যেন পুলিশ একবার ভালো করে তদন্ত করে দেখে। প্রথমত পুলিশ রাজুর এই অনুরোধে খুব একটা গুরুত্ব দিতে চায়নি, কারণ যে কেসটি প্রায় বন্ধ হওয়ার পথে এবং সংস্কারও হয়ে গেছে, সেখানে নতুন করে কোনো ঝামেলা বাড়াতে চায়নি তারা। কিন্তু রাজুর সেই হাহাকার আর বারবার কাকুতি মিনতি দেখে শেষ পর্যন্ত পুলিশ অফিসাররা রাজি হয়ে গেলেন। তারা ভাবলেন একবার শেষ চেষ্টা করে দেখা যাক। এরপর পুলিশ রাজুর কাছে তার ব্যক্তিগত জীবনের ব্যাপারে জানতে চাইল। তারা সরাসরি জিজ্ঞাসা করলো যে স্বামী স্ত্রীর মধ্যে আসলে কিসের এত অমিল। তখন রাজু পুলিশের কাছে তাদের সম্পর্কের অনেক গোপন কথা খুলে বলল। রাজুর সেই হাড় হিম করার সমস্ত কথা শুনে পুলিশ অফিসারদের কপালেও চিন্তার ভাঁজ পড়ে যায়। তারা বুঝতে পারলো যে এই কেসটা যতটা সহজ মনে হচ্ছে আসলে ততটা সহজ নয়। এজন্য পুলিশ এবার কেসটিকে খুব গুরুত্বের সঙ্গে দেখা শুরু করল এবং নতুন করে তদন্তে নামল। তদন্তের শুরুতেই পুলিশ প্রথমেই সেই আনাসাগর ঝিলের পাড়ে গিয়ে পৌঁছায় এবং তারা পুরো জায়গাটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। এরপর অফিসাররা ঠিক করলেন যে এই এলাকার আশেপাশের যতগুলো সিসিটিভি ক্যামেরা আছে তার সব ফুটেজ তারা চেক করবেন। কিন্তু রাস্তার এই প্রবল ভিড়ের মধ্য থেকে নির্দিষ্ট কাউকে খুঁজে বের করা ছিল অসম্ভব একটা কাজ। পুলিশ ঘন্টার পর ঘন্টা ফুটেজ দেখতে থাকলো। তারপর ভিড় কমে এলো এবং রাত আনুমানিক 1টা থেকে 1:30 মিনিটের ফুটেজ সামনে এলো। তখন পুলিশ অফিসাররা ফুটেজটি দেখেও রীতিমতো অবাক হয়ে গেল। ফুটেজে দেখা গেল একটা মহিলা একটা বাচ্চাকে কোলে নিয়ে খুব দ্রুত ঝিলের দিকে হেঁটে যাচ্ছে। কয়েক মিনিট পর সেই একই মহিলাকে আবার উল্টো পথে ফিরে আসতে দেখা গেল, কিন্তু এবার তার কোলে আর সেই বাচ্চাটি নেই। আশ্চর্যের বিষয় হলো তার হাঁটা চলার মধ্যে কোনো তাড়াহুড়ো বা কোনো ঘাবড়ানোর ভাবও ছিল না। সে একদম ঠান্ডা মাথায় একা একা হেঁটে ফিরছিল। এরপর সিসিটিভি ফুটেজের সেই ক্যামেরা যখন তার মুখের ওপরে পড়ল, তখন পুলিশের আর বুঝতে বাকি রইল না যে এই মহিলা আর কেউ নয়, সে হলো অঞ্জলি। সিসিটিভির ফুটেজে অঞ্জলির মুখটা একেবারে স্পষ্ট হয়ে ধরা পড়েছিল। কিন্তু রহস্য এখানেই শেষ হলো না। ফুটেজের ঠিক 40 মিনিটের পরের একটি ক্লিপে পুলিশ আরও একটি অন্যরকম দৃশ্য দেখতে পেল। এবার ওই মহিলার সঙ্গে আরও একটি অজানা যুবক বা ছেলেকে দেখা গেল। এই ফুটেজটির দৃশ্যটা ছিল আগের চেয়ে সম্পূর্ণ আলাদা। সেখানে দেখা যাচ্ছিল অঞ্জলি আর ওই ছেলেটি দুজনেই খুব ব্যস্ত হয়ে চারিদিকে ছোটাছুটি করে কাউকে খোঁজার চেষ্টা করছে। তাদের সেই কান্নাকাটি আর ছোটাছুটি দেখে যে কেউই বিশ্বাস করে নেবে যে তারা সত্যিই কোনো বিপদে পড়েছে। এই দুটি সম্পূর্ণ আলাদা ধরনের ফুটেজ দেখে পুলিশের মনে হাজারটা প্রশ্ন জাগতে শুরু করল। প্রথম ফুটেজে যে মহিলা একদম ঠান্ডা মাথায় একা ফিরছিল, সেই একই মহিলা 40 মিনিট পর অন্য একটি ছেলের সাথে এমন কান্নাকাটি আর খোঁজাখুঁজির নাটক করছে কেন? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো অঞ্জলির সঙ্গে এই ছেলেটাই বাকি, আর তারই বা কেন ওই বাচ্চার জন্য এত কষ্ট হচ্ছে? এই সমস্ত ফুটেজ আর সন্দেহজনক দৃশ্য দেখে পুলিশ আর এক মুহূর্ত দেরি করতে চাইল। অঞ্জলিকে নিয়ে তখন সন্দেহ এক ধাক্কায় 10 গুণ বেড়ে গেল। এই জন্য তারা এক মুহূর্ত দেরি না করে তখনই অঞ্জলিকে থানায় ডেকে পাঠালো।
পুলিশ যখন অঞ্জলিকে জেরার ঘরে নিয়ে গেল তখন প্রথম দিকে সে সবকিছুই অস্বীকার করতে চায়। সে বারবার গল্প সাজাচ্ছিল আর পুলিশকে ঘোরাতে চাইছিল, কিন্তু পেশাদার পুলিশ অফিসারদের গভীর আর একের পর এক দক্ষ প্রশ্নের সামনে অঞ্জলি বেশিক্ষণ টিকে থাকতে পারল না। তার সাজানো কথাগুলো একের পর এক গুলিয়ে যেতে শুরু করল। সে একবার এক রকম অসংলগ্ন কথা বলতে থাকলো। এজন্য পুলিশের কাছে এখন একদম স্পষ্ট হয়ে গেল যে এই ঘটনার পেছনে অঞ্জলির সরাসরি হাত রয়েছে। এরপর পুলিশ যখন আরও কড়া ভাষায় তাকে জেরা শুরু করল তখন অঞ্জলি মানসিকভাবে ভেঙে পড়ল পুরোপুরিভাবে। চোখের জলে সে শেষ পর্যন্ত পুলিশের কাছে স্বীকার করে নিল সেই আসল সত্যি, কেন আর কিভাবে সে নিজের হাতে সব শেষ করে দিয়েছে। আসলে সর্বনাশটা শুরু হয়েছিল আরও কয়েক বছর আগে। 2021 সালে বারাণসী থেকে প্রয়োগরাজ যাওয়ার পথে বাসে রাজুর সাথে অঞ্জলির আলাপ হয়। তারপর সেই আলাপ থেকে প্রেম, এবং ওই বছরের শেষের দিকেই তাদের বিয়ে হয়। বিয়ের পর তারা বারাণসীতে একটি ভাড়া বাড়িতে থাকতে শুরু করে। 2022 সালে তাদের ঘর আলো করে আসে ছোট্ট একটি কন্যা সন্তান কাব্য। শুরুতে সব কিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু সমস্যাটা শুরু হলো যখন ওই বাড়ির মালিকের ছেলে অলোকেশের সাথে অঞ্জলির পরিচয় হলো। রাজু যখন কাজে বাইরে থাকতো তখন আলোকেশ নিচে নেমে আসতো আর অঞ্জলির সঙ্গে গল্প করত। ধীরে ধীরে তাদের এই সাধারণ আলাপ এক গভীর প্রেমের সম্পর্কের রূপ নিল। অবশ্য রাজু এক সময় অঞ্জলির আচরণে কিছু একটা খটকা অনুভব করতে শুরু করেছিল। তার মনে হচ্ছিল অঞ্জলি যেন তার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছে। তারপর একদিন সন্ধ্যাবেলা রাজু হুট করে বাড়ি ফিরে এল। ঘরের ভেতরে অঞ্জলিকে না পেয়ে সে সোজা ছাদে চলে যায়। এরপর সেখানে গিয়ে রাজু যা দেখল তাতে তার মাথায় আকাশ ভেঙে পড়ল। সে দেখল ছাদের এক কোণায় দাঁড়িয়ে অঞ্জলি আর অলোকেশ গভীর প্রেমে মগ্ন হয়ে গল্প করছে। এই দৃশ্য দেখার পর তাদের মধ্যে এক বিশাল ঝগড়া আর অশান্তি শুরু হলো। এই ঘটনার পর থেকেই তাদের সম্পর্কে তিক্ততা চরমে পৌঁছে গেল। অশান্তি সহ্য করতে না পেরে একসময় অঞ্জলি রাজুকে সাফ জানিয়ে দিল যে সে আর এই বাড়িতে থাকতে চায় না এবং তার বোনের কাছে প্রয়োগরাজে চলে যেতে চায়। রাজু প্রথমে রাজি হয়নি, কারণ তার 3 বছরের মেয়ে কাব্য ছিল তার জীবন। কিন্তু অঞ্জলি জেদ ধরে বসলো যে যেখানে সে থাকবে সেখানে মেয়েই থাকবে। এর কিছুদিন পর অঞ্জলি একদিন জানালো যে সে তার এক আত্মীয়র বাড়িতে ঘুরতে যাচ্ছে। এই কথা শুনে রাজু খুব একটা সন্দেহ না করে তাকে যেতে দিল। কিন্তু 2-3 দিন পর যখন রাজু ফোন করলো তখন দেখলো অঞ্জলির ফোন সুইচড অফ। এরপর রাজু আরও জানতে পারলো যে ওই বাড়িওয়ালার ছেলে অলোকেশও ঠিক সেই সময়ই নিখোঁজ। অর্থাৎ যে সময় তার স্ত্রী অঞ্জলি নিখোঁজ হয়েছিল সেই সময় থেকে অলোকেশও নিখোঁজ। তখনই রাজুর মনে সন্দেহটা একদম পাকা হয়ে গেল যে অঞ্জলি আসলে অলোকেশের সাথেই পালিয়েছে। জেরার মুখে অঞ্জলি এবার সেই হাড় হিম করা রাতের কথা বলতে শুরু করল। তারিখটা ছিল 16 সেপ্টেম্বর 2025। রাজস্থানের আজমিরে আলোকেশের সাথে অঞ্জলির দিনগুলো বেশ ভালোই কাটছিল, কিন্তু তাদের এই সাজানো সংসারে 3 বছরের কাব্য যেন তাদের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল। আলোকেশ প্রায়ই অঞ্জলিকে খোঁটা দিয়ে বলতো যে এই বাচ্চা তার নয়, বরং রাজুর চিহ্ন। আলোকেশ আরও স্পষ্ট করে জানিয়ে দিল যে সে অঞ্জলিকে ভালোবাসতে পারে, কিন্তু এই বাচ্চার দায়িত্ব সে কোনোভাবেই নেবে না। আলোকেশের এই কথাগুলো অঞ্জলির মনে এক বিষাক্ত জেদ তৈরি করল। একদিকে নিজের সন্তান আর অন্যদিকে আলোকেশের সাথে নতুন জীবন গড়ার স্বপ্ন। আর এই 2 লড়াইয়ের শেষ পর্যন্ত হেরে গেল মাতৃত্ব। সেদিন সন্ধ্যাবেলা অঞ্জলি অদ্ভুতভাবে শান্ত ছিল। সে কাব্যকে নিয়ে প্রতিদিনকার মতো বাইরে বার হলো। তাকে স্নান করালো, তার পছন্দের সুন্দর রঙিন জামাটাও তাকে পরিয়ে দিল। এরপর সে কাব্যকে নিয়ে বাজারে গেল, তাকে অনেক আদর করলো, খাবার কিনে খাওয়ালো। বাইরে থেকে দেখলে এমনটাই মনে হবে যেন একজন জনম দুঃখিনী মা তার সন্তানকে আগলে রেখেছে। কিন্তু অঞ্জলির মনের ভিতরে তখন এক ভয়ঙ্কর দানব বাসা বেঁধেছে। রাত যত বাড়তে থাকলো আলোকেশের এই একটাই কথা তার কানে বাজতে থাকলো, এই বাচ্চাটির দায়িত্ব আমি নেব না। এরপর রাত আনুমানিক 1টা থেকে 1:30। তখন চারপাশ একদম নিঝুম হয়ে গেছে। অঞ্জলি কাব্যকে কোলে নিয়ে নিঃশব্দে সেই আনাসাগর ঝিলের নির্জন রেলিংয়ের কাছে গিয়ে দাঁড়ালো। কোলের উপরে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকা সেই নির্দোষ বাচ্চাটাও জানতো না যে তার আপন মাই আজ তার যমদূত হয়ে এসেছে।
এজন্য সে কোনো মায়া না করেই সেই অন্ধকারের সুযোগ নিয়ে অঞ্জলি প্রথমে নিজের 2 হাত দিয়ে নিজের মেয়ের গলা ধরল। তারপর কয়েক মুহূর্তের ছটফটানি, আর তারপর সব কিছুই শান্ত। ভাবতে পারছেন, নিজের গর্ভের সন্তানকে নিজের হাতে শেষ করে দিয়ে অঞ্জলি তাকে ছুঁড়ে ফেলে দিল ঝিলের সেই ঠান্ডা কালো জলের ভিতরে, এবং তাকে সেখানে ছুঁড়ে ফেলে দিয়ে সে এক মুহূর্ত সেখানে দাঁড়াল। সে একজন স্বাভাবিক মানুষের মতো হেঁটে বাড়িতে ফিরে। এরপর সেই সাজানো নাটকের দ্বিতীয় অঙ্ক শুরু হল। সে তক্ষুনি অলোকেশকে ফোন করলো এবং কান্নাকাটি করে জানালো যে কাব্যকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই খবর শুনে অলোকেশ আঁতকে ওঠে। আসলে অলোকেশ বাচ্চাকে পছন্দ না করলেও সে স্বপ্নেও ভাবতে পারেনি যে অঞ্জলি এত বড় একটা অপরাধ ঘটিয়ে ফেলবে। এজন্য অলোকেশ পাগলের মতো ছুটে এলো এবং সত্যি সত্যি বাচ্চাকে খুঁজতে শুরু করলো। যে দৃশ্যটির কথা সিসিটিভি ফুটেজের ওই দৃশ্যের সময় আমি আপনাদেরকে বলছিলাম। এরপর সারা রাত রাজস্থানের অলিতে গলিতে আর ঝিলের পাড়ে তারা দুজন মিলে খোঁজাখুঁজি করল। অলোকেশ তখনও বিশ্বাস করছিল যে বাচ্চাটা হয়তো ভুল করে কোথাও হারিয়ে গেছে, কিন্তু যখন সব চেষ্টা বিফল হয়ে গেল তখন অঞ্জলি নিজেই থানায় গিয়ে একটা নিখোঁজ দায়ের করে মিসিং রিপোর্ট হিসাবে জমা দিল। অলোকেশ কোনোভাবেই বুঝতে পারেনি যে বাচ্চাকে সে সারা রাত হন্যে হয়ে খুঁজছে তার ওটা ঝিলের তলায় অঞ্জলি নিজের হাতে ডুবিয়ে দিয়ে এসেছে। এভাবেই এক মায়ের অন্ধকার জেদ আর ভুল সম্পর্কের নেশা কেড়ে নিল এক নিষ্পাপ প্রাণ। এরপরে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করল, আইন হয়তো তাদেরকে সাজা দেবে, কিন্তু যে 3 বছরের ছোট্ট মেয়েটা নিজের মায়ের কোলকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা মনে করত, সে আজ কোথায়? ভাবলেও বুকটা ফেটে যায়। যে মায়ের সন্তানকে আগলে রাখার কথা ছিল, সেই মাই কিনা অন্য একজনের টানে নিজের জীবনের চেয়েও দামি সন্তানকে ঝিলের অন্ধকারে ছুঁড়ে ফেলে দিল। অলোকেশ হয়তো বলেছিল যে বাচ্চার দায়িত্ব সে নেবে না, কিন্তু অঞ্জলি কি একবারও ওই নির্দোষ বাচ্চাটির হাসি মুখের কথা ভাবল না? তার স্বামী রাজু তো বারবার হাত জোড় করে তার মেয়েকে ফেরত চেয়েছিল, কিন্তু অঞ্জলি তাকে ফেরত দেয়, কারণ সে ভেবেছিল এই ছোট্ট বাচ্চাটা তাদের নতুন জীবনের পথে বাধা হয়ে দাঁড়াবে। আর সেই বাধা সরাতেই সে নিজের হাতে নিজের সন্তানকে শেষ করে দিল। প্রিয় দর্শক, আপনারাই বলুন, এই ঘটনার আসল অপরাধীকে ওই বাচ্চাটির মা অঞ্জলি, অলোকেশ নাকি রাজু? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন এবং কাউকে মন প্রাণ দিয়ে বিশ্বাস করার আগে তাকে ভালোভাবে যাচাই করে নেবেন।